আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সালে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দীর্ঘদিন পর আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আবারও একটি ক্লাসে যুক্ত হতে পেরেছি। মধ্যেখানে তোমাদের যে ধারাবাহিক ক্লাস নেওয়ার কথা বলেছিলাম, আমি খুবই দুঃখিত যে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি। তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ আমি এবার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে আগামী 1 মাস অর্থাৎ ঈদের আগে যে কয়দিন পারি এবং ঈদ পরবর্তী সময়ে ইনশাআল্লাহ আমরা তোমাদের প্রথম অধ্যায় যেটা আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এই অধ্যায় থেকে বিস্তারিত ক্লাস আমি যতটুকু পারি টানা 1 মাস ক্লাস আপলোড করতে থাকবো ইনশাআল্লাহ। এবং এই ক্লাসগুলা আমাদের যে পেজ ম্যাথরিজন একাডেমি এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ম্যাথরিজন একাডেমি নামে, সেখানে আপলোড হবে। আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে ভিজিট করতে পারো। আর যদি পেজে যুক্ত থাকে তাহলে তো আর প্রয়োজন নেই সেটার। তো দেখো, আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে, যেহেতু প্রথম ক্লাস শুরু করছি তাই আমি একদম প্রথম অধ্যায় থেকে, আর তার আগে ক্লাস শুরু করার আগে কয়েকটা কথা বলি যে আমার এই ক্লাসগুলো মূলত সেই সকল স্টুডেন্টের জন্য তোমরা যারা গণিত বুঝো না, গণিত করতে ভাল লাগে না, মানে গণিত দেখলেই একটা ভয় কাজ করে মনের মধ্যে, আমার এই ক্লাসগুলো মূলত সেই সকল স্টুডেন্টের জন্য। তাই আমার বিনীত অনুরোধ যে তোমরা খাতা কলম এবং বই নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথম ক্লাসে। এটা আমার বেসিক ক্লাস একদম। আমি প্রথম অধ্যায়ের বেসিকগুলো আলোচনা করব ইনশাল্লাহ, এবং মনোযোগ এই কয়েকটা বিষয় নিশ্চিত করে তারপরে পড়তে বসো ইনশাল্লাহ। আর গণিত এমন একটা বিষয় যেটা তুমি যত প্র্যাকটিস করবা তোমার ক্ষেত্রে দিন দিন সময় সাপেক্ষে ঠিক ততটুকুই সহজ হয়ে উঠবে। হ্যাঁ, তাহলে এখানে ঘাবড়ানোর কিছু নাই। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে গণিতটাকে আয়ত্ত করতে শিখব। আমার টার্গেটেড স্টুডেন্ট মূলত দুর্বল স্টুডেন্ট, যারা দুর্বল কেউই না, মূলত দুর্বল থাকে। দুর্বল জন্মগতভাবে কেউই দুর্বল হয়ে জন্মগ্রহণ করে না, আসলে তারা সময় সাপেক্ষে দেখা যায় যে দুর্বল হয়ে যায়। ঠিক আছে, যেটা শারীরিক দুর্বলতা প্রথম থেকেই থাকে, দেখা গেল অনেকে মানে প্রতিবন্ধী টাইপের হয়, দেখা গেল কারো আল্লাহ তাআলা হাত পা দেয় নাই, সেটা ভিন্ন বিষয়। বাট যে ব্রেনটা আল্লাহ তাআলা দিয়েছে এটা সবারই সমান থাকে, তবে এটা ব্যবহার সাপেক্ষে দেখা গেল কম বেশি হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, আমরা সেসব আর আলোচনা না করে মূল আলোচনায় ফিরে যাই। তাহলে দেখো, আমাদের অধ্যায়ের নাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। অর্থাৎ আমাদের এই অধ্যায়টা দুইটা অংশে বিভক্ত। খুবই মনোযোগ সহকারে শুনবা। আমাদের এই অধ্যায়টা দুইটা অংশে বিভক্ত, একটা স্বাভাবিক সংখ্যা, আরেকটা ভগ্নাংশ। তাহলে দেখো, আমাদের প্রথম ভাগ যেটা স্বাভাবিক সংখ্যা, আমাদের প্রথম পড়াশোনা মূলত স্বাভাবিক সংখ্যা নিয়ে। হ্যাঁ, তো দেখো, আমরা স্বাভাবিক সংখ্যা চেনার আগে সর্বপ্রথম যে বিষয়টা চিনব, মানে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা যে অঙ্ক পাতন। প্রথম টপিক আমরা আলোচনা করব কি নিয়ে? অঙ্ক পাতন। অঙ্ক পাতনের বিষয়টা ক্লিয়ার হইতে হইতে তখন আমরা দেখব যে মূলত স্বাভাবিক সংখ্যা কি। হ্যাঁ, সেটা আমি এখন মুখে বলে দিলেও হবে, বাট আমি চাচ্ছি না। আমি চাচ্ছি তোমাদের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে তারপরে তোমরা বিষয়গুলো জানতে পারো। হ্যাঁ, তাহলে দেখো, অঙ্ক পাতন কি? অঙ্ক পাতন কি বোঝার আগে তোমাকে বুঝতে হবে অঙ্ক কি। ঠিক আছে, কি বললাম? অঙ্ক পাতন বোঝার আগে তোমাকে বুঝতে হবে অঙ্ক কি। দেখো, এখানে সুন্দর করে হেডিং দিবা যে অঙ্ক। অঙ্ক আমি লাল কালি দিয়ে লিখে দিলাম অঙ্ক। দেখো, যে গণনার কাজে ব্যবহৃত, অঙ্কের সংজ্ঞাটা লিখে নিতে পারো। গণনার কাজে ব্যবহৃত, আমরা গণনার কাজে কি ব্যবহার করি বলতো? 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলো ব্যবহার করি না? তাহলে গণনার কাজে ব্যবহৃত শূন্য থেকে 9 পর্যন্ত মোট কয়টি চিহ্ন বলতো? 10টি। দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কয়টি হলো? এই যে 10টি। তাহলে মোট 10টি সাংকেতিক চিহ্ন
সুন্দর করে লিখবা, হ্যাঁ, যেভাবে লিখে দিচ্ছি এভাবে নোট করবা। সাংকেতিক চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে। তাহলে দেখো আমরা অঙ্কের সংখ্যাটা জানলাম কি, যে গণনার কাজে ব্যবহৃত 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সাংকেতিক চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্কের সংখ্যা। তোমরা সুন্দর করে এখানে একটা নোট করবা, নোট। অঙ্ক এবং সংখ্যা এই দুইটা নিয়ে আমি জানি তোমাদের মধ্যে অনেক কনফিউশন আছে, যে অঙ্ক আর সংখ্যা তোমরা মনে করো একই, যে অঙ্ক যেটা সংখ্যাও সেটা, বাট না। দেখো এখানে সুন্দর করে নোট লিখবা যে অঙ্ক এক বা একাধিক অঙ্ক নিয়ে, এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত, যেমন 26টি কলম। 26টি কলম, সাপোজ আমরা লিখলাম 26টি কলম। ঠিক আছে, এখানে 26 হচ্ছে সংখ্যা, হচ্ছে কি বললাম, সংখ্যা, এবং 2 ও 6 হলো অঙ্ক। 2 ও 6 হলো অঙ্ক। দেখো এই যে অঙ্ক এবং সংখ্যার পার্থক্য, এটা আমরা ক্লাস 4 থেকেই শিখে আসছি। ক্লাস 5-এ এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, বাট তোমরা যারা গণিতে দুর্বল তারা হয়তো এই বিষয়টা ক্লিয়ার না। তো তোমরা যদি অঙ্ক না চিনো তাহলে কিন্তু অঙ্কপাতন জিনিসটা বুঝবা না। হ্যাঁ, তো অঙ্ক এবং সংখ্যার এটা ছিল মূলত আলোচনা, যে গণনার কাজে ব্যবহৃত 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলা হয়, অঙ্ক বলে। ঠিক আছে, মোট 10টি হচ্ছে অঙ্ক, মৌলিক অঙ্ক। অঙ্ক হচ্ছে ইংরেজির লেটারের মতো, ইংরেজিতে ওয়ার্ড থাকে না, ওয়ার্ডের মতো, দুঃখিত, ওয়ার্ডের মতো। ইংরেজিতে যে ABCDEFG এগুলা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলো মিলে কি তৈরি হয়, যে লেটারগুলো থাকে ABCDEFG, এই যে লেটারগুলো থাকে, এই লেটারগুলো মিলিয়ে কি তৈরি হয়, শব্দ তৈরি হয়, শব্দ বা ওয়ার্ড তৈরি হয়। যেমন বাস, তাহলে দেখো, যেমন সাপোজ আমি বললাম বাস, তাহলে দেখো এখানে বাসে বি একটা লেটার, ইউ একটা লেটার, এস একটা লেটার, কয়টা লেটার, 3টা লেটার। তাহলে 3টা লেটার মিলে কি হয়েছে, একটা শব্দ গঠিত হয়েছে। অঙ্ক এবং সংখ্যার ক্ষেত্রেও ঠিক তেমনই। দেখো 26 হচ্ছে একটা সংখ্যা, এখানে ব্যবহৃত 2 এবং 6কে বলা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, আরো উদাহরণ যদি দেখি, মনে করো হচ্ছে এখানে লিখলাম যে 2340। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2340 হচ্ছে সংখ্যা, এটি একটি সংখ্যা, এটি একটি সংখ্যা, আর 2, 3, 4, 0 প্রত্যেকটি এক একটি অঙ্ক, এক একটি অঙ্ক। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্ক এবং সংখ্যার বিষয়টা ক্লিয়ার। তাহলে দেখো 2, 3, 4, 4, 0 এগুলা প্রত্যেকটি কি এক একটি অঙ্ক, বাট 2340 এটা সামষ্টিকভাবে একটা হচ্ছে সংখ্যা। ঠিক আছে, তাহলে বিষয়টা সুন্দর করে মনে রাখবা, অঙ্ক এবং সংখ্যার মধ্যে যে পার্থক্যটা, এটা আমি সুন্দর করে দেখিয়ে দিলাম, তোমরা এটা মনে রাখবা। হ্যাঁ, তারপরে দেখো এবার আমরা জানবো যে বিষয়টা, সেটা হচ্ছে অঙ্কপাতন।
তাহলে দেখো আমরা অঙ্ক এবং সংখ্যা চিনে ফেললাম, এটা সুন্দর করে মিশিয়ে দিলাম আমি। হ্যাঁ, এবার দেখো আমরা মূলত অঙ্ক পাতন নিয়ে পড়াশোনা করব। এটা মিশিয়ে দিলাম, আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। এটা যদি না তোলা হয় সুন্দর করে ভিডিওটা থামাবা, দেন উঠাই নিবা। এরপরে দেখো, এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অঙ্ক পাতন। তাহলে সংজ্ঞা দেখো, অঙ্ক পাতনের সংজ্ঞা। অঙ্কের মাধ্যমে, তাহলে অঙ্ক পাতন কি জানো? অঙ্কের সংজ্ঞাটা লিখে নাও, তারপর বোঝাচ্ছি। অঙ্কের মাধ্যমে, অঙ্কের মাধ্যমে সংখ্যা লেখাকেই, সংখ্যা লেখাকেই অঙ্ক পাতন বলে। অঙ্ক পাতন বলে। দেখো সুন্দর একটা সংজ্ঞা লিখে দিলাম তোমাদের এখানে, যে অঙ্কের মাধ্যমে সংখ্যা লেখাকেই মূলত কি বলা হয়? অঙ্ক পাতন বলা হয়। এখানে তোমরা একটা নোট রাখতে পারো যে অঙ্ক মানে তো অঙ্ক, আর পাতন মানে পাতানো। সোজা হিসাব দেখো, অঙ্ক মানে তো অঙ্ক, ঠিক আছে, আর পাতন, পাতন মানে পাতানো। তাহলে দেখো বিষয়টা এরকম দাঁড়ায় যে অঙ্ককে পাতানো। দেখো আমরা যখন একটা সংখ্যা লিখছি, মনে করো 46, 46 একটা সংখ্যা লিখছি, আমি বলিনি যে অঙ্ক লিখছি। 46 হচ্ছে একটা সংখ্যা লিখলাম, বাট এখানে কয়টা অঙ্ক ব্যবহার করলাম বলো তো? দুইটা অঙ্ক, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 4। তো দেখো এই যে আমরা অঙ্কটাকে পাতাইলাম মানে সাজাইলাম, 6কে রাখলাম একক স্থানে, 4কে রাখলাম দশক স্থানে। তো এই যে আমরা ক্রমান্বয়ে সাজাইলাম না, এরপরে মনে করো এর সামনে যদি আর একটা 7 অ্যাড করে দিই আমরা, তাহলে দেখো 6 আছে একক স্থানে, 4 আছে দশক স্থানে, 7 আছে শতক স্থানে। তাহলে দেখো তো আমরা অঙ্কগুলোকে কি পাতাচ্ছি না? প্রতিটা ঘর অনুযায়ী পাতাচ্ছি না, যে এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর। এই জন্য মূলত বলা হচ্ছে এটাকে অঙ্ক পাতন বা অঙ্ককে পাতানো। আমি মজার ছলে বললাম যে এটা হচ্ছে অঙ্ককে পাতানো বা অঙ্ককে সাজিয়ে লেখা। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের অঙ্ক পাতনের মূলিয়া। তো এতটুকু তোমরা সুন্দর করে উঠিয়ে নাও। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে 10 গুণোত্তর বিধি। 10 গুণোত্তর বিধি। তাহলে দেখো আমরা কয়টা বিষয় দেখলাম? আমরা হচ্ছে যে সর্বপ্রথম অঙ্ক চিনলাম, অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য দেখলাম, অঙ্ক কাকে বলে সংজ্ঞা দেখলাম, তারপরে অঙ্কর সাথে সংখ্যার সম্পর্ক কি সেটা দেখলাম, উদাহরণ দেখলাম। এরপরে দেখো আমরা অঙ্ক পাতন যে মূল বিষয়, আলোচ্য বিষয়, যে এটা মূল, যে অঙ্ক পাতন, এটা তেমন মূল আলোচ্য বিষয় ধরাই যায় না এই অধ্যায়ে। হ্যাঁ, এটা ছোট্ট একটা কথা যে অঙ্কের মাধ্যমে সংখ্যা লেখাকেই অঙ্ক পাতন বলে। অঙ্ক পাতনের সংজ্ঞাটা দেখলাম। আসলে মূলত অঙ্ক পাতন বলতে আহামরি কি বোঝাচ্ছে সেটা দেখাই দিলাম তোমাদের। এটা তেমন কিচ্ছু না, জাস্ট অঙ্ককে পাতিয়ে লেখা। অঙ্ককে পাতিয়ে লেখাটাই হচ্ছে অঙ্ক পাতন, সিম্পলি মনে রাখবা। হ্যাঁ, তাহলে দেখো এই বিষয়টা তোমরা সুন্দর করে উঠিয়ে নাও। এই 2-3টা বিষয় আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম। হ্যাঁ, এখন যে বিষয়টা আলোচনা করব সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 10 গুণোত্তর বিধি বা 10 গুণোত্তর রীতি। লিখে নাও, কি দেখব? 10 গুণোত্তর রীতি। এখন প্রশ্ন আসে 10 গুণোত্তর রীতি কি? দেখো 10 গুণোত্তর মানে গুণ, রীতি মানে নিয়ম। 10 তো 10, মনে করো 10 টাকা, 10টি কলম, এই বিষয়গুলা, যে 10 তো 10। আর গুণোত্তর মানে তো বুঝো গুণ, গুণ বোঝাচ্ছে এটা। হ্যাঁ, আর রীতি মানে হচ্ছে নিয়ম। তাহলে 10 গুণের যে নিয়ম, সে নিয়মটাকে বলা হচ্ছে কি 10 গুণোত্তর রীতি। কি বললাম? 10 গুণের যে নিয়ম, সেই নিয়মটাকে বলা হচ্ছে 10 গুণোত্তর রীতি। ঠিক আছে, তাহলে দেখো 10 গুণোত্তর রীতির একটা সুন্দর আমরা সংজ্ঞা অ্যাড করব এখানে সুন্দর করে। হ্যাঁ, অঙ্ক পাতনের সময় বাম দিকের মান। দেখো অঙ্ক পাতন, ওই যে আমরা অঙ্কগুলো লিখছিলাম না একক, দশক, শতক হিসাবে, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে যে অঙ্ক পাতনের সময়। লিখো, আগে লিখে নাও তারপরে বুঝাবো। অঙ্ক পাতনের সময় বাম দিকের মান, বাম দিকের মান
10 গুণ করে 10 গুণ করে বেড়ে যাওয়াকেই, তাহলে কি বললাম, অঙ্ক পাতনের সময়, মানে আমরা যখন অঙ্ককে পাতাই, অঙ্ককে কখন পাতাই, যখন আমরা সংখ্যা লিখি, তাহলে অঙ্ক পাতনের সময় বাম দিকের মান, বাম দিকের মান দেখো আমি বোঝাচ্ছি, এটা নিয়ে মাথা নষ্ট করিও না, লিখতে থাকো। গুণ করে বেড়ে যাওয়াকেই, বেড়ে যাওয়াকেই কি বলে, 10 গুণোত্তর রীতি বলে। দুঃখিত, 10 গুণোত্তর রীতি বলে। ঠিক আছে, এটা সুন্দর করে উঠায় নাও, আমি একটু সরে দাঁড়ালাম তোমাদের জন্য, তোমরা সুন্দর করে এটা উঠিয়ে নাও এবং পড়ো। দেখো অঙ্ক পাতনের সময় বাম দিকের মান, বাম দিকের মান 10 গুণ করে বেড়ে যাওয়াকে কি বলে, 10 গুণোত্তর রীতি বলে। তাহলে দেখো যেমন এটা, আচ্ছা যেমনটা বোঝাচ্ছি তোমরা আগে উঠিয়ে নাও। আচ্ছা দেখো এদিকে, যেমন এবার আমরা 10 গুণোত্তর রীতিটা বুঝবো। দেখো সাপোজ মনে করো যে 1 লিখলাম, 1 এখানে মনে করো 1 লিখলাম, তাহলে এখানে কি আছে বলো তো, 1 গণিত 1 লিখতে পারি না আমরা, 1 1 1, এটা কি 1 শুধু একক স্থানে, ওই যে আমরা পড়েছি না একক দশক শতক, একক দশক শতক, এটা আমি এমনি লিখলাম। হ্যাঁ, আমরা এইভাবে পড়েছিলাম না, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই বিষয়টা আমরা এখন এখানে দেখবো। হ্যাঁ, তাহলে দেখো 1 1 কে 1, তারপরে মনে করো এখানে একটা শূন্য দিলাম, আর এখানে কত লিখলাম বলো তো, এটা 10, তাহলে 10 মানে কত বলো তো, 10 1 কে 10, তাহলে 1 গণিত 10 না, 1 গণিত 10 কিনা বলো তো। তারপরে দেখো 1 দিলাম 0 0, তাহলে দেখো এটা কত হলো, 100। 100 মানে দেখো, দেখো আগের ঘরের মান ছিল 1, দ্বিতীয় ঘরের মান হয়ে গেছে 10, তাহলে বলো তো যে আগের ঘরের মানের চেয়ে দ্বিতীয় ঘরের মান কয় গুণ বৃদ্ধি পেয়েছে, 10 গুণ। আগের ঘরের চেয়ে, প্রথম ঘরের চেয়ে দ্বিতীয় ঘরে মান বৃদ্ধি পেয়েছে 10 গুণ। তৃতীয় ঘরে দেখো এটা হয়ে গেছে 100, 100কে আমরা লিখতে পারি 10 গণিত 10, 100কে আমরা কি লিখতে পারি, 10 গণিত 10। তাহলে বলো তো যে দ্বিতীয় ঘরের চেয়ে তৃতীয় ঘরে, এটা কি দ্বিতীয়, এটা তৃতীয় না, তাহলে দ্বিতীয় ঘরে ছিল 10, তৃতীয় ঘরে হলো 100, তাহলে দ্বিতীয় ঘরের চেয়ে তৃতীয় ঘরে কত গুণ মান বৃদ্ধি পেয়েছে, অবভিয়াসলি আমরা বলতে পারি 10 গুণ। কার 10 গুণ মান বৃদ্ধি পেয়েছে বলতো, দ্বিতীয় ঘরের 10 গুণ মান বৃদ্ধি পেয়েছে তৃতীয় ঘরে। আমি কি কথাটা বোঝাতে পেরেছি, ভালো করে বুঝো যে তৃতীয় ঘরের মানটা কত, তৃতীয় ঘরের মান হচ্ছে দ্বিতীয় ঘরের মান গণিত 10। দেখো এই ঘরের মানটা হচ্ছে দ্বিতীয় ঘরের মান গণিত 10, দ্বিতীয় ঘরের মান গণিত 10, দ্বিতীয় ঘরের মান গণিত 10। তাহলে দেখো দ্বিতীয় ঘরের মান হচ্ছে 10, তাহলে আমরা 10 লিখলাম, তার সাথে গণিত 10 দিলাম, তাহলে তো দেখো তো 10 10 এ 100 হচ্ছে না। আবার চতুর্থ নাম্বার ঘর যদি আমরা অঙ্কন করি, দেখো 1 0 0 0, এটাকে সুন্দর করে টান দিলাম। এবার দেখো আমরা চতুর্থ ঘরের মান কত নিব, তৃতীয় ঘর। আমি এখানে যদি লিখে দিই আগে, আমরা যদি এখানে আগে লিখে দিই বিষয়টা, যে দেখো যখন আমরা তৃতীয় ঘরের মান বের করছিলাম তখন লিখছিলাম কি, দ্বিতীয় ঘরের মান গণিত 10। এবার আমরা চতুর্থ ঘরের মান বের করছি, তাহলে আমরা কি লিখব, তৃতীয় ঘরের মান, তৃতীয় ঘরের মান গণিত 10। তাহলে দেখো এখানে আমরা কত লিখব, তৃতীয় ঘরের মান কত বলতো, 100, তৃতীয় ঘরের মান হচ্ছে 100, 100 না 100, গণিত কত বলেছি, তৃতীয় ঘরের মান গণিত
10। তাহলে দেখো তো 10 আর 100 গুণ করলে মানে 10টা 100 টাকা, 10টা 100 টাকাতে কত টাকা? 1000 টাকা না? তাহলে দেখো আমরা যত হচ্ছে এই ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি তত কয় গুণ করে মান বাড়ছে? 10 গুণ করে। এবার আমরা 10-এর যে গুণোত্তর রীতিটা ছিল, যেই সংজ্ঞাটা ছিল সেটার দিকে একটু যদি ফলো করি, দেখো যে অঙ্ক পাতনের সময় আমরা অঙ্কটা পাতন করছি না, 1, 10, 100, 1000 অঙ্কটা পাতন করছি না, অঙ্ক পাতন করছি ডান দিক থেকে বাম দিকে। ঠিক আছে, বাম দিকের মান, এই যে ডান দিক থেকে বাম দিকে, দেখো এখানে ডান দিকে ছিল 0, এই পাশে আসলো 1, তাহলে ডান থেকে বামে আসলাম না? তাহলে বাম দিকের মান 10 গুণ করে বেড়ে যাওয়াকেই, এই যে এখানে যে সংখ্যাটা লেখা আছে এটা যদি আমরা লিখি, দেখো এটা 1110 আর 1 মানে 11, 10 আর 1 11, তাহলে এই সংখ্যাটা হচ্ছে তোমার 1111। এই সংখ্যাটার মান হচ্ছে 1111। আমি এখানেই লিখলাম, আচ্ছা এটা আরেকটু উপরে লিখি, 1111। তাহলে দেখো তো এই 1-এর মান কত? 1। এই 1-এর মান কত বলো তো? এই 1 কি 1 না এখানে 10 হিসেবে আছে? অবভিয়াসলি আমরা বলতে পারি 10 হিসেবে, 10 হিসেবে আছে। তারপরে যেই 1 আছে, তারপরে যেই 1টা আছে, তাহলে দেখো তো এখানে কি বলছি আমরা? 1111 বলছি। তাহলে এই 3 নাম্বার ঘরের 1-এর মান কত? 100। 3 নাম্বার ঘরে 1-এর মান কত? 100। এরপরে দেখো 4 নাম্বার ঘরে এটাকে কি বলছি আমরা? 1000। 1000, তার মানে এই 1-এর মান হচ্ছে 1000। 1000, এই 1-এর মান হচ্ছে 1000। তাহলে দেখো এই 1 থেকে মানে প্রথম 1 থেকে দ্বিতীয় 1-এ যখন আমরা গেছি তখন দ্বিতীয় 1-এর মান কয় গুণ বৃদ্ধি পেয়েছে? 10 গুণ। কার চেয়ে 10 গুণ? প্রথম 1-এর চেয়ে 10 গুণ বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? এরপরে দেখো 3 নাম্বার ঘরে যখন আমরা এসেছি তখন 3 নাম্বার ঘরেও মান 10 গুণ বৃদ্ধি পেয়েছে। কার চেয়ে 10 গুণ বৃদ্ধি পেয়েছে? 2 নাম্বার ঘরের চেয়ে 10 গুণ বৃদ্ধি পেয়েছে। 2 নাম্বার ঘরের মান হচ্ছে 10, এই 10-এর সাথে আমরা যদি 10 গুণ করি তখন হয় 100। এটা গেল। এবার দেখো 4 নাম্বার ঘরে 1-এ যখন আমরা আসছি তখন এই 1-এর মান হয়েছে 1000। এই 1000 কিভাবে আসলো? তৃতীয় ঘরের মানের চেয়ে 10 গুণ। এই যে তৃতীয় ঘরে কত? 100, এই 100-র সাথে আমরা যদি 10 গুণ করি তাহলে কত পাই? 1000 পাই। এইটাই হচ্ছে মূলত 10 গুণোত্তর রীতি। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক পাতনের সময় আমরা যখন কোনো অঙ্ক লিখি তখন সেই অঙ্কের ক্রমান্বয়ে বাম দিকের মান 10 গুণ করে বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে 10 গুণোত্তর রীতি বা 10 গুণোত্তর নিয়ম। খুবই সোজা একটা কনসেপ্ট, বাট তোমরা যদি এখনো না বুঝো ভিডিওটা আবার প্রথম থেকে দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। এতটুকু উঠিয়ে নাও, যতটুকু লিখে দিয়েছি, হ্যাঁ এতটুকু উঠিয়ে নাও, আশা করি তোমরা বাসায় একটু পড়লে পারে বুঝতে পারবা। সুন্দর করে উঠিয়ে নাও এটা। আর যারা এখনো বুঝোনি, প্যারা নাই, তোমরা ভিডিওটা দেখে আরেকবার বোঝার চেষ্টা করো। তারপরেও যদি না পারো, আমি সরে দাঁড়িয়েছি কিন্তু তারপরেও যদি না পারো তাহলে সমস্যা নেই, আমরা অধ্যায় শেষ করতে করতে ইনশাল্লাহ সবগুলো বিষয় বুঝে ফেলবো। হ্যাঁ, এটা আশা করি তোলা হয়ে গেছে। তোমরা ভিডিওটা থামিয়ে দিয়ে উঠায় নাও। হ্যাঁ, আমি মিশিয়ে দিলাম। তাহলে দেখো আমরা কি কি বিষয় আলোচনা করলাম। আমরা সর্বপ্রথম আলোচনা করলাম যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অঙ্ক। তাহলে অঙ্ক হচ্ছে গণনার কাজে ব্যবহৃত 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীক বা সাংকেতিক চিহ্নই হচ্ছে অঙ্ক। অঙ্ক এবং সংখ্যার মধ্যে আমরা কি দেখলাম? পার্থক্য দেখলাম। সংখ্যা হচ্ছে অঙ্কের লিখিত রূপ, অর্থাৎ অঙ্ক দ্বারা সংখ্যাকে প্রকাশ করা হয়। অঙ্ক দ্বারা কি করা হয়? সংখ্যাকে প্রকাশ করা হয়। হ্যাঁ, তারপরে দেখো আমরা দেখলাম অঙ্ক পাতনের সংজ্ঞা। অঙ্ক পাতনের সংজ্ঞা কি দেখলাম? আমি শর্টকাটে একটা কথা বললাম, অঙ্ক পাতন মানে হচ্ছে অঙ্ককে পাতানো বা অঙ্ককে বিছানো। আমরা যখন কোনো সংখ্যা লিখি তখন আমরা কি করি? অঙ্কগুলোকে পাতিয়ে দেই বা অঙ্কগুলোকে বিছিয়ে দেই। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আমাদের অঙ্ক পাতন। তো দেখো অঙ্ক পাতনের পরবর্তীতে লাস্ট একটা বিষয় আমরা দেখলাম, সেটা হচ্ছে কি 10 গুণোত্তর রীতি। 10 গুণোত্তর রীতিকে কোনো অঙ্ক পাতনের সময়, অর্থাৎ কোনো সংখ্যা লেখার সময় বাম দিকের মান 10 গুণ করে বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে কি 10 গুণোত্তর রীতি বা 10 গুণোত্তর
নিয়ম, ঠিক আছে। অর্থাৎ 10 গুণ করে যে মান বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে যে 10 গুণোত্তর রীতি বা 10 গুণোত্তর নিয়ম। এরপরে দেখো আমরা আমাদের অধ্যায়ের মানে যেই অঙ্কগুলো দিতে পারে সেই অঙ্কের মধ্যে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে সংখ্যা পঠন রীতি। টপিক দাও এখানে, সংখ্যা পঠন। পঠন মানে কি বলতো? পাঠ করা, সংখ্যা পাঠ করা। তাহলে সংখ্যা পঠন রীতি। তুমি যদি কথার ভাষা না বুঝো, হ্যাঁ, তুমি যদি শব্দের অর্থগুলো না বুঝো তাহলে কিন্তু তুমি অঙ্ক বুঝবা না। দেখো, পঠন মানে পাঠ করা, এটা যদি তুমি না জানো বা উচ্চারণ করা, এই যে আমরা পড়ছি 46, 47, 50, 100, 2000, এই যে পড়ছি আমরা, এই পড়াটাই হচ্ছে সংখ্যা পঠন বা সংখ্যাকে পড়া। তবে পড়ার কিছু নিয়ম আছে, ঠিক আছে, সেই নিয়মগুলো মূলত আমরা এখন শিখবো। দেখো, সংখ্যা পঠন রীতি মানে তো বলে দিলাম যে সংখ্যা পাঠ করার নিয়মকেই সংখ্যা পঠন বলে। হ্যাঁ, সংখ্যা পঠন রীতি 2 প্রকার, লিখো। তাহলে সংখ্যা পঠন রীতি কয় প্রকার বললাম? 2 প্রকার। একটা হচ্ছে দেশীয়, এখানে লিখো 2 প্রকার, ঠিক আছে। 2 প্রকার কি কি? একটা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি। দেশীয় মানে আমাদের আমরা হচ্ছে বাঙালিরা আমাদের নিজ দেশে যে সংখ্যা পঠন রীতি ব্যবহার করি সেটা দেশীয়। দেশীয় সংখ্যা পঠন রীতি, ঠিক আছে। আর 2 নাম্বারটা হচ্ছে, এখানেই লিখে দিই, 2 নাম্বারটা হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি। আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 2টা হচ্ছে সংখ্যা পঠন রীতি। একটা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি। তোমরা এই 2টা সুন্দর করে উঠিয়ে নাও। এই যে 2টা রীতির কথা লিখে দিলাম, এই 2টা রীতি সুন্দর করে উঠিয়ে নাও। আমরা এই 2টা রীতি এখন শিখবো যে আমরা আসলে কিভাবে সংখ্যাগুলা পাঠ করব। হ্যাঁ, যেহেতু বোর্ডে জায়গা স্বল্পতা, এই জন্য আমি প্রত্যেকটা টপিক লিখে দিয়ে তারপরে মিশিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বোঝানোর জন্য আমি একটু বড় স্পেস পাই, ঠিক আছে। এটা সুন্দর করে উঠিয়ে নাও, আশা করি উঠানো হয়ে গেছে, আমি মিশিয়ে দিলাম। তাহলে দেখো, আমরা প্রথমে এটা মিশালাম। প্রথমে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি। দেশীয় সংখ্যা পঠন রীতি। তাহলে দেখো, দেশীয় সংখ্যা পঠন রীতিতে আমরা কিভাবে হচ্ছে সংখ্যাগুলো উচ্চারণ করব বা সংখ্যাগুলো পড়া শিখব সেটা এখন ছকের মাধ্যমে দেখে নিব। হ্যাঁ, আমি অনেক বড় করে একটু ছকটা আঁকাই দিচ্ছি। এইখানে মনে করো একক, তারপরে হলো দশক, তারপরে শতক। তোমরা অনেকে আমি জানি সংখ্যা পড়তে পারো, হ্যাঁ, কারণ ক্লাস 5-এ তোমাদের অনেক আলোচনা আছে এই সংখ্যা পড়া নিয়ে। হ্যাঁ, বিস্তারে একটা অধ্যায়ই আছে শতক, শতক, হাজার, অযুত, লক্ষ, অযুত লক্ষ, এরপর দেখো নিযুত, অযুত লক্ষ, নিযুত কোটি। কোটি। তাহলে দেখো, এইটা হচ্ছে, আমি নিচ দিয়ে আরেকটা ঘর আঁকাই নিলাম। হ্যাঁ, আমি খুবই দুঃখিত যে ঘরটা আমি বাঁকা করে আঁকাই ফেলেছি, আমাকে ছোট্ট করে এক জায়গাতে সুন্দর করে আঁকাইতে হতো। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলো হচ্ছে আমাদের সংখ্যা পঠনের ধাপ। কোনো সংখ্যা যখন লেখা থাকে, সাপোজ মনে করো আমি এখানে একটা সংখ্যা লিখলাম, মনে করো 6, 4, 7, 9, 2, 1, 0। এখন আমি তোমাকে বললাম, বলো তো এই সংখ্যাটা কত
বলো তো এই সংখ্যাটা কত। যদি আমি তোমাকে প্রশ্ন করি তখন তোমাকে পড়তে শিখতে হবে, জানতে হবে যে আসলে কিভাবে সংখ্যাগুলোকে পড়া হয়। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে দেখো আমরা যদি সংখ্যাগুলোকে বসাই, শূন্য আছে এককের ঘরে, এক আছে দশকের ঘরে, দুই আছে শতকের ঘরে, নয় আছে হাজারের ঘরে, সাত আছে অযুতের ঘরে, চার আছে লক্ষের ঘরে। তাহলে এটাই দেখো, চার আছে লক্ষের ঘরে। তাহলে বলো তো এখন পর্যন্ত যে কয়টা অঙ্ক বসাইলাম, আমি এখানে অঙ্ক বসিয়েছি, এটা একটা সংখ্যা, এই সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো ব্যবহার হয়েছে সেই অঙ্কগুলো আমি এখানে বসিয়েছি। তাহলে দেখো এখন পর্যন্ত কোন সংখ্যাটা গঠন হলো, 4,79,210। 210। মজার বিষয় বলে রাখি তোমাদের, আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কি মিশানো লাগবে? এটা আমি নিচে লিখে দিচ্ছি। দেখো কি লিখবো বলো, এখানে দেখো অযুত আর হাজার, অযুত এবং হাজার এই দুই ঘর মিলায়ে পড়তে হয় হাজার। কি বললাম, এই দুই ঘর মিলিয়ে পড়তে হয় হাজার। এরপরে দেখো নিযুত এবং লক্ষ, এরপরে নিযুত এবং লক্ষ, এই যে নিযুত এবং লক্ষ আছে, এই নিযুত এবং লক্ষ এই দুই ঘর মিলে পড়তে হয় লক্ষ। এই দুই ঘর মিলে কি পড়তে হয়, লক্ষ পড়তে হয়। হ্যাঁ, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, এই যে হাজার পর্যন্ত যদি আমরা আসি, মনে করি এই পাশে কোনো সংখ্যা নেই, অঙ্ক নেই, তাহলে আমরা এটা কি পড়বো, 9,210। আমরা যদি আরো একটা অঙ্ক বাড়াইনি তখন আমরা এটাকে পড়বো 79,000। দেখো একটা হচ্ছে 9,000, একটা হচ্ছে 79,000, 79,210। আমরা যদি আরো একটা অঙ্ক এই পাশে বাড়াইনি তখন আমরা এটাকে বলবো 4,79,210। ঠিক আছে, এরপর দেখো এরপরে কোন অঙ্ক আছে, 6 আছে, এখানে 6 বসালাম। তাহলে দেখো আমি একটা কথা বলেছি কি, নিযুত এবং লক্ষ এই দুই ঘর মিলে পড়তে হবে লক্ষ, যাই বসানো থাকুক। তাহলে এখানে 6 আর 4 কত হয়, 64। তার মানে এটা 64 লক্ষ। যদি এখানে 8 থাকতো, এখানে 3 থাকতো, তখন আমরা বলতাম 83 লক্ষ। যদি 5 থাকতো, 6 থাকতো, তখন বলতাম এটা 56 লক্ষ। কোন কোন ঘরে, একটা হচ্ছে লক্ষের ঘরে, একটা হচ্ছে নিযুতের ঘরে। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে 64,79,210। এই যে 10, 1 এবং 0 মিলায় 10। ঠিক আছে, এখন মনে করো এই 6 এর পাশে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে মনে করো 8। ঠিক আছে, আরেকটা অঙ্ক আছে 8। তাহলে আমরা যদি এখানে 8 বসাই, তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে বলতো, 8,64,79,210। কি বললাম, 8,64,79,210। তখন সংখ্যাটা কিন্তু এটা দাঁড়াবে। বুঝতে পেরেছ কি? তাহলে দেখো আমরা কোনো সংখ্যা যখন পড়ব কোন দিক থেকে পড়ব, ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই কোটি পর্যন্ত তোমরা মুখস্থ করবা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই কোটি পর্যন্ত মুখস্থ রাখবা এবং এই ছকটা মনে রাখবা। এই ছকের দুইটা ভাগ আছে। দুইটা ভাগ কি, যে অযুত এবং হাজার, অযুত এবং হাজার এই দুই ঘরকে আমরা সামষ্টিকভাবে হাজার পড়ব, এবং নিযুত এবং লক্ষ এই দুই ঘরকে আমরা সামষ্টিকভাবে কি পড়ব, শুধু লক্ষ পড়ব। ঠিক আছে, এই বিষয় কয়টা তুমি যদি জানতে পারো, বুঝতে পারো, তাহলে আমরা যে কোনো সংখ্যা পড়তে পারবো। এবার দেখো আমরা নতুন একটা সংখ্যা যদি লিখি, মনে করো এখানে লিখলাম 3, 6, 7, তারপরে মনে করো যে 2, তারপরে 4, 5, তারপরে মনে করো 9। মনে করো আমরা একটা সংখ্যা লিখলাম। এখন আমরা দেখো এক দেখাতে বলতে পারবো না যে সংখ্যাটা কত লেখা আছে।
যারা পড়তে পারো তারা তো পারবা, আর যারা পারো না তারা তো পারোই না। হ্যাঁ, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। এবার দেখো আমরা কি করব, এই সংখ্যাগুলো আমরা এই ছকে বসাবো। তাহলে প্রথমে কি লেখা আছে দেখো, প্রথমে লেখা আছে 9, তারপরে আছে 5। তাহলে 5 আর 9 মিলে কত হলো বলো তো? 59। 59, তারপরে আছে 4, তাহলে এটা হলো 459। 459, 4 যেহেতু শতকের ঘরে, তার মানে এটাকে 400 পড়বো। যদি 7 থাকতো তাহলে পড়তাম 700, যদি 8 থাকতো পড়তাম 800। তারপরে কত আছে দেখো, 2। তাহলে 2 কার ঘরে আছে? হাজারের ঘরে। 2 কার ঘরে আছে? হাজারের ঘরে। তার মানে এটা হচ্ছে 2459। এরপরে কি আছে দেখো, এরপরে আছে 7। 7 কার ঘরে আছে? অযুতের ঘরে। এখন প্রশ্ন আসে, ভাইয়া আমি তো এটা 2000 পড়লাম, তাহলে এটাকে কি পড়বো? 7 অযুত 2000 এভাবে পড়বো না। আমি তোমাকে বলে দিয়েছি যে হাজার এবং অযুত মিলাই আমরা কি পড়বো? শুধু হাজার পড়বো। হাজার এবং অযুতের এই 2 ঘর মিলাই যে সংখ্যা থাকবে, যে অঙ্কগুলো থাকবে, সেটা মিলাই আমরা কি পড়বো? হাজার পড়বো। তাহলে এটা দেখো 7 আর 2 মিলাই কি হয় বলো তো? 72। তার মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা হচ্ছে 72,000। 72,459। 72,459। এরপরে দেখো 7-এর পরে এখানে কত আছে? 6 আছে। 6, 6। তাহলে দেখো 6 আছে কার ঘরে? লক্ষের ঘরে। 6 আছে কার ঘরে? লক্ষের ঘরে। তার মানে এটা হচ্ছে 6,72,459। 6,72,000, এই যে হাজার, 6,72,459। ঠিক আছে। এরপরে দেখো 6-এর পরে কত আছে? 3। 6-এর পরে কত আছে? 3। তাহলে দেখো তো এবার আমরা এটাকে বললাম 6 লক্ষ, তার মানে কি আমরা 3কে কি নিযুত পড়বো, যে 3 নিযুত 6 লক্ষ? বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না, কারণ আমি তোমাকে শিখিয়ে দিলাম, আমি তোমাকে বলে দিলাম যে লক্ষ এবং নিযুত এই 2 ঘর মিলে পড়তে হয় লক্ষ। হাজার এবং অযুত এই 2 ঘর মিলে পড়তে হয় হাজার, এবং লক্ষ এবং নিযুত এই 2 ঘর মিলে পড়তে হয় হচ্ছে লক্ষ। তাহলে দেখো এই সংখ্যাটা কত দাঁড়াবে? এই সংখ্যাটা হবে 3 আর 6 মিলে কত হয়? 36। তার মানে 36,72,459। বুঝতে পেরেছো বিষয়টা? খুবই ইজি একটা বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো, এখানে যদি আমি একটা 2 লাগাই দিই, ওখানে 2 যদিও লিখিনি, আমি এখানে 2 লাগাই দিলাম, তাহলে এটা কত হবে? 2,36,72,459। ঠিক আছে। এখন তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে তোমাদের বই যতগুলা সংখ্যা আছে নিজে নিজে সংখ্যাগুলা করবা, এভাবে সুন্দর করে ছক করবা। হ্যাঁ, এভাবে ছক করে সুন্দর করে সংখ্যাগুলা লিখবা, কোনটা কি হচ্ছে না হচ্ছে ওটা নিজে নিজে মিলাবা। তোমার বাসায় বড় কেউ থাকলে তাকে দেখাবা যে দেখো তো আমার অঙ্কটা ঠিক আছে কিনা, যদি তোমার শেখার আগ্রহ থাকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের দেশীয় সংখ্যা পঠন রীতি। এভাবে আমরা যে কোনো সংখ্যা কি করতে পারি? পড়তে পারি। এবং দেখো এখানে হচ্ছে আমি আরেকটা বিষয় দেখাবো তোমাদের, সেটা হচ্ছে কমার ব্যবহার। দেশীয় সংখ্যা রীতিতে কমার ব্যবহার আমি এই ছকটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে দেশীয় সংখ্যা পঠন রীতি আমরা দেখলাম যে কোটি পর্যন্ত দেখলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, তাহলে দেখো আজকে আমরা কতগুলো বিষয় আলোচনা করছি। প্রথমে অঙ্ক চিনলাম, তারপরে সংখ্যা চিনলাম, অঙ্ক এবং সংখ্যার সম্পর্ক জানলাম, তারপরে হচ্ছে যে অঙ্ক পাতনের সংজ্ঞা দেখলাম, অঙ্ক পাতন মূলত কি সেটা দেখলাম। তারপরে এসে আমরা সংখ্যা পঠন, পঠন মানে পাঠ করা, আমরা সংখ্যা পাঠ করার রীতি শিখছি বা নিয়ম শিখছি। আমরা 2টা নিয়ম হচ্ছে পেয়েছি, একটা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক। তাহলে আমরা দেশীয় সংখ্যা পঠন রীতিটা প্রাথমিকভাবে দেখলাম, আরো বিস্তারিত কিছু আলোচনা আছে। এবার আমরা দেখব যেটা, সেটা হচ্ছে কমার ব্যবহার। কি বললাম? কমার ব্যবহার। এটা মিশিয়ে দিলাম। দেশীয় সংখ্যা রীতিতে কমার ব্যবহার, কমার ব্যবহার। তাহলে কমার ব্যবহার দেখো আন্তর্জাতিক রীতিতেও আছে, দেশীয় সংখ্যা পঠন রীতিতেও আছে। যেহেতু আমরা দেশীয়টা আগে শিখলাম, তাই আমরা দেশীয় সংখ্যা পঠন রীতির কমার ব্যবহার দেখব। সুন্দর করে লিখবা, দেশীয় সংখ্যা পঠন রীতিতে, দেশীয় দেশীয় সংখ্যা পঠন রীতিতে প্রথমে 3 ঘর,
প্রথমে 3 ঘর ও পরে পরবর্তীতে 2 ঘর পর পর কমা বসবে। 2 ঘর পর পর কমা বসবে। যেমন আমরা একটা উদাহরণ দেখে নিই। হ্যাঁ, যেমন মনে করো 36 7 9 2 4 1 সংখ্যাটিতে যদি আমরা কমা ব্যবহার করি, তাহলে দেখো কমা ব্যবহার করে সংখ্যাটাতে আমরা কি করব? কমা ব্যবহার করব। তাহলে দেখো কমা ব্যবহার করে তাহলে কত আছে? 36 7 9 2 4 1। তাহলে দেখো আমাদের কমা ব্যবহারের যে রীতি বা নিয়ম লিখে দিলাম আমি, যে দেশীয় সংখ্যা পঠন রীতিতে প্রথমে 3 ঘর। তাহলে প্রথমে কয় ঘর? 1 2 3 ঘর দিলাম। 3 ঘর পর কমা বসিয়ে প্রথমে 3 ঘর ও পরবর্তীতে 2 ঘর পর পর কমা বসবে। তাহলে এই হচ্ছে 2 ঘর। যেহেতু আমাদের সামনে আর কোনো ঘর নাই, সামনে আর কোনো অঙ্ক বা সংখ্যা নেই, তাই আমরা সামনে আর কোনো কি বসাবো না? কমা বসাবো না। তাহলে প্রথমে 3 ঘর পর বসালাম, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর। তাহলে এবার দেখো তো, আমরা যে পড়ার নিয়মটা শিখলাম, সেখান থেকে এই সংখ্যাটাকে আমরা পড়তে পারছি কিনা দেখো। একক, দশক, শতক, তার মানে 241। তারপরে কি আছে? হাজার, মানে 9241। তারপরে আবার আছে 7। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। আমি একটা কথা কি বলেছি? অযুত এবং হাজারের ঘর মিলে, এই 2 ঘর মিলিয়ে কি পড়তে হবে? হাজার পড়তে হবে। তাহলে 7 যেহেতু অযুতের ঘরে আর 9 আছে হাজারের ঘরে, তাহলে 7 আর 9 মিলে কত হবে? 79,000। তাহলে এটা হলো 79,241। তারপরে দেখো আছে কি? লক্ষ। কত লক্ষ? 6 লক্ষ। বাট 6 লক্ষ নিযুত। লক্ষ নিযুত। তাহলে দেখো আমি আরেকটা কথা কি বলেছি, যে লক্ষ এবং নিযুতের ঘর, এই 2 ঘর মিলে কি পড়তে হবে? শুধু লক্ষ পড়তে হবে। তাহলে আমরা সংখ্যাটাকে লিখতে পারি 36 লক্ষ। 36 লক্ষ 79,000। 79,000। 36 লক্ষ 79,000। 200 কত? আমি এখানে নিচে লিখে দিলাম। হ্যাঁ, 241। 241। এটা হচ্ছে মূলত আমাদের সংখ্যা পঠন রীতির যে নিয়মগুলো শিখলাম, সেই নিয়মের ফলাফল। যে তুমি নিয়মটা জানো, কোন 2 ঘরকে একসাথে মিলিয়ে কি পড়তে হয় তুমি সেটা জানো, তাহলে তুমি যে কোনো সংখ্যা দেখো না কেন, তুমি অনায়াসে বলতে পারবা সংখ্যাটা এত। ঠিক আছে, এতটুকু সুন্দর করে উঠিয়ে নাও।